বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম মুসা আল হাফিজের চমৎকার একটি বই, আমেরিকা মুসলিমদের আবিষ্কার। আজকের দ্বিতীয় পর্ব। কিন্তু সবকিছুর মূলে ছিল সেই প্রেরণা যা তার ভেতরে পুঁতে দিয়েছিল জেনুয়া। সেই প্রেরণা মিশে গিয়েছিল খ্রিস্ট ধর্ম ও ইসলামের মধ্যকার ক্রমাগত সংঘাতের গহীনে। আর্নেস্ট বার্কার জেনুয়ার সেই ককটেল প্রেরণাকে চিহ্নিত করেছেন তার ভাষায়। জেরুজালেমে খ্রিস্টান রাজ্যে ক্রুসেড তার সুনির্দিষ্ট রূপ গ্রহণ করে। এখানে তার সুনির্দিষ্ট ফলাফল ও প্রদর্শন করে। সামরিক উশৃঙ্খলতার উদ্ভব হয় ভেনিস ও জেনুয়ার বণিকগণ কর্তৃক সিরীয় বন্দরসমূহে বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এবং দূরবর্তী এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও মিশনারি সম্পর্কের বিকাশ লাভ করে। এখানে খ্রিস্ট ধর্ম ও ইসলামের মধ্যে ক্রমাগত সংঘাত ও স্থায়ী সম্পর্কের সৃষ্টি হয়। আর্নেস্ট বার্কার তাই কলম্বাসের অভিযানকে ক্রুসেডের প্রেরণার রেশ হিসেবে চিহ্নিত করেছেন। তার ভাষায় এই সংঘাত বিভিন্ন জাতির মধ্যে এক পক্ষে ছিল প্রধান রোমান ও স্লাভনিকরা, অপর পক্ষে ছিল আরব ও তুর্কিরা। কিন্তু এটি সবসময় অব্যাহত ছিল একটি মিশ্র সংঘাত হিসেবে, যাতে মৌলিকভাবে লিপ্ত ছিল দুটি সভ্যতা। এর অন্যতম অধ্যায় ছিল ক্রুসেডের যুদ্ধ। এই অধ্যায়ের সূচনা 1096 সালে, এর সমাপ্তি ঘটে 1291 সালে। আমরা যদি ক্রুসেডের প্রেরণার রেশটুকু বিবেচনা করি, তাহলে পর্তুগিজ সমুদ্র অভিযান ও কলম্বাসের আবিষ্কার অবধি তা অব্যাহত ছিল। কলম্বাসের অর্জন ও সংঘাতে ভারসাম্যকে খ্রিস্ট ধর্মের অনুকূলে নিয়ে যায়। বক্ষদেশে ক্রোশ পরিহিত নাবিকদের মধ্যে তিনি পাশ্চাত্যের জন্য বয়ে আনেন সেই সুসংবাদ যা আগে স্বপ্নেও কল্পনা করেননি। বার্কার লিখেন, বক্ষদেশে ক্রোশ পরিধান করে সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করতেন যে তারা, অর্থাৎ মুসলিম শত্রুদের হাত থেকে পবিত্র ভূমি উদ্ধারের জন্যই সাধনা করেছেন। কলম্বাস ক্যাথের পরিবর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পেলেও আমরা অন্তত এ কথা বলতে পারি যে তার সঙ্গী স্পেনীয়রা খ্রিস্ট ধর্মের জন্য একটি মহাদেশ পেয়েছে এবং পাশ্চাত্য যা স্বপ্নেও ভাবেনি এমন এক পন্থা অবশেষে ভারসাম্যকে নিজের অনুকূলে পেয়েছে। হ্যারল্ড ল্যাম্প ক্রুসেড ও নৌযাত্রা সম্পর্কে উপসংহার টেনে লিখেন, ক্রুসেডে বিপুল সংখ্যক লোককে জায়গা দিতে বিশাল আকারের জাহাজ নির্মিত হয়। অধিকতর নিরাপত্তার স্বার্থে নৌবহরের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। ভূমধ্য সাগরীয় উপকূল পরিচিত জায়গায় পরিণত হয়। অভিযাত্রীরা নতুন দেশ এবং দুনিয়ার বিস্ময়কর কাহিনীসমূহ নিয়ে ফিরে আসতে থাকে। দীর্ঘদিনের বন্ধ্যত্ব জেরে ফেলে ইউরোপ জেগে ওঠে। নগরে নগরে পর্যটকদের সংখ্যা বাড়তে থাকে। খ্রিস্টানদের সঙ্গে ইসলামের দুয়ার বন্ধ হয়ে যাওয়ার পর নাবিকেরা ইন্ডিজ এবং ক্যাথে এর আশেপাশে পথের সন্ধানে নেমে পড়েছিল। 1270 সালে জোয়ানিজরা ক্যানারি আইল্যান্ডের খোঁজে জাহাজ ভাসিয়েছিল। পরে আক্রার পতন ঘটলে আফ্রিকা ঘুরে ভারতে যাওয়ার চেষ্টা করেছে। পরবর্তী শতকে পর্তুগিজ নেভিগেটরদের অভিযানগুলো ছিল বাস্তবে এক ক্রুসেডীয় অভিযানের দ্বারা আফ্রিকার উপকূল পুনঃ আবিষ্কারের প্রয়াস। 2 শতাব্দী পর কলম্বাস জাহাজের পালে ক্রুসেডারদের ক্রুসের চিহ্ন নিয়ে ক্যাথের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভেবেছিলেন এই অভিযান জেরুজালেম আবিষ্কারের পথ খুলে দেবে, কিন্তু তার বদলে আমেরিকায় পৌঁছে যান তিনি। নৌ ক্রুসেডের নেতৃত্ব দিচ্ছিল পর্তুগাল। মুসলিমদের অনুকরণে তারা তৈরি করে ক্যারাভেল নামে উন্নত মানের জাহাজ। আগে ইউরোপীয় জাহাজে ছিল 4 কোনা পাল, মুসলিমদের অনুকরণে 3 কোনা পাল প্রবর্তিত হয়। এতে জাহাজের গতি বাড়ে। এক এক জাহাজের ওজন ছিল 75 থেকে 200 টন। বাতাসের গতিবেগ অনুকূল থাকলে ঘন্টায় 12 মাইল পথ পাড়ি দিতে পারত ক্যারাভেল। পর্তুগালের প্রিন্স হেনরি অভিযানের স্বপ্নে ছিলেন বিভোর। তিনি তৈরি করেন নাবিকদের প্রশিক্ষণের স্কুল। এগুলো স্পষ্টতই মুসলিম স্পেনের স্কুলসমূহের অনুসরণকারী ছিল। 1444 থেকে 1446 সালের মধ্যে তিনি পরিচালনা করেন 30টি অভিযান আফ্রিকা অভিমুখে। পর্তুগিজ পাদ্রী বার্তেলমিউ ডায়াস যাত্রা করলেন আফ্রিকার পশ্চিম উপকূলে, গেলেন আফ্রিকার দক্ষিণতম বিন্দুতেও। 1498 এর 24 ফেব্রুয়ারি গেলেন মোজাম্বিকে, তারপর মোম্বাসায়।
দখল করলেন আরব বাণিজ্য কেন্দ্র মালিন্দি। 1498 এর মে মাসে এলেন ভারতের মালাবার। সেখান থেকে কালিকট বন্দরে ভাস্কো দা গামা ভারতে অভিযান চালান। 1498, 1501 এবং 1503 খ্রিস্টাব্দে। 1507 খ্রিস্টাব্দে তিনি দখল করেন আরবদের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র আরমুজ। ইতালির নাবিক ও পাদ্রী আমিরগো ভেসপুচি সমুদ্র যাত্রায় বের হন 1497 সালে। আবিষ্কার করেন দক্ষিণ আমেরিকার ব্রাজিল উপকূল, পৌঁছেন আমাজন নদীর মোহনা পর্যন্ত। 1504 সালে স্পেনিশ নাবিক ভাস্কো নুনেজ দা বেলবোয়া অভিযান করেন প্রশান্ত মহাসাগরে। ফার্ডিন্যান্ড ম্যাগেলান সমুদ্র যাত্রা করেন 1519 সালের 20 সেপ্টেম্বর। 1520 সালের 20 নভেম্বর গোয়াদেল কুইবার থেকে শুরু করেন আরেক অভিযান। সে অভিযানে তিনি মক্তান দ্বীপের বাসিন্দাদের হাতে নিহত হন। অভিযানে বের হন পর্তুগিজ ক্রুসেডার অ্যান্থনিও দে অ্যাব্রিউ, ব্রিটিশ নাবিক উইলিয়াম অ্যাডামস, পর্তুগিজ নাবিক এফেন্সো দে আলবুকার্ক, পর্তুগিজ নাবিক জন আলফোনসো, স্পেনিশ অভিযাত্রী ডিয়েগো ডে আল মাগ্রো, পর্তুগিজ নাবিক ফ্রান্সিসকো ডে আলমেইডা, স্পেনিশ অভিযাত্রী পেড্রো ডে এলভারাডো, পর্তুগিজ ধর্মপ্রচারক ফ্রান্সিসকো আলভারেজ, পর্তুগিজ পাদ্রী জর্জ আলভারেজ, পর্তুগিজ প্রচারক অ্যান্থোনিও ডে আন্ডাডে, ফরাসি জেয়ান বারেট, পর্তুগিজ পর্যটক ডার্টে বারবোসো, পর্তুগিজ প্রচারক জোয়া ফার্নান্দেজ, পর্তুগিজ প্রচারক এফেন্সো গোনকালভেস, ডাচ পাদ্রী উইলিয়াম বারেন্টজ। এ তালিকা অনেক দীর্ঘ হতে বাধ্য। বস্তুত এরা ছিলেন ক্রুসেড প্রত্যাগত অথবা ক্রুসেডারদের সন্তান। যে উত্তেজনা তাদের পূর্বপুরুষকে জেরুজালেম অভিমুখে অভিযানে নিয়ে যায়, সেই উত্তেজনা, প্রতিশোধ স্পৃহা, সম্পদ লিপ্সা তাদের নৌযাত্রায় বেপরোয়া করে তোলে। এ ধারাবাহিকতায় আমরা দেখব ব্রিটিশ নাবিক রিচার্ড চ্যান্সেলর, স্পেনিশ নাবিক হানেন্দো দে সোটো, ডাচ নাবিক আবেল তাসমান, কানাভিয়ান নাবিক চার্লস আলবানেল, ব্রিটিশ নাবিক জেমস কোক, ব্রিটিশ নাবিক জেমস রিচার্ডসন থেকে নিয়ে অষ্টাদশ ও ঊনবিংশ শতকের বহু নাবিকদের। চতুর্দশ শতকে সূচিত নৌ ক্রুসেডে বিপুল সংখ্যক অভিযাত্রীর নামের তালিকা এর পেছনের প্রকৃত উদ্যম ও উচ্ছ্বাসকে প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। তাদের প্রতিটি অভিযান নিয়ে আসছিল সাফল্য, বাণিজ্য, রাজ্য বিস্তার, সম্পদ লুট ও ধর্ম প্রচারের আবেগে ক্রুসেডীয় প্রতিশোধ স্পৃহার সমান্তরালে বয়ে গেল। গির্জার পক্ষ থেকে ধর্ম প্রচার ও অপবিত্র জাতিদেরকে সভ্য বানানোর অভিযানে বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের মালিকানায় পৃথিবীকে বাটোয়ারা করে দেওয়া হলো। প্রত্যেকেই যার যার অংশ দখল করবে, দনলুট গণহত্যা থেকে নিয়ে যা করার করবে, ধর্ম প্রচার করলেই সব মাফ। 1500 খ্রিস্টাব্দে পোপ আলেকজান্ডার একটি ফরমান জারি করে পর্তুগালের রাজাকে ইথিওপিয়া, আরব পারস্য ও ভারত জয় এবং বাণিজ্য করার উদ্দেশ্যে নৌ অভিযানের প্রভু হিসেবে ঘোষণা করেন। পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল প্রভু হিসেবে ঘোষণা পাওয়ার আগে 1497 সালের অক্টোবরে তার দেশের সকল মুসলমানদের বহিষ্কারের নির্দেশ দেন। নির্দেশে বলা হয়, যারা দেশ থেকে বের হবে না তাদের সম্পত্তি জব্দ করা হবে ও তাদের জীবন হবে বিপন্ন। তারই নির্দেশনায় নৌ ক্রুসেডের আরেক নায়ক ভাস্কো দা গামার অভিযান পরিচালিত হয়। ভাস্কো ছিলেন নাইট অফ দ্য ক্রাইস্ট এর সদস্য। এটি আসলে নাইট টেম্পলারদের আরেক নাম। এই নাইট টেম্পলার এক ধর্মীয় ও সামরিক সংগঠন হিসেবে গঠিত হয়। এই সামরিক সংগঠনের লক্ষ্য ছিল নতুন ক্রুসেড পরিচালনা। এর অনুমোদন দেওয়া হয় 1497 সালে শ্যাম্পেনের অন্তর্গত ত্রয়ে অনুষ্ঠিত চার্চ পরিষদের কাউন্সিল সম্মেলনে। ভাস্কো সেই অনুমোদন পেয়ে 1498 এর 20 মে ভারতের কালিকট বন্দরে পৌঁছেন। কালিকটে এসে কি করেছিলেন ভাস্কো দা গামা? ঠিক তাই করেছিলেন যা করত দ্বাদশ শতকের ক্রুসেডাররা। প্রতিরক্ষা ব্যবস্থাবিহীন কালিকট নগরের উপর 3 দিন ধরে গোলাবর্ষণ করেন আর সেখানকার নিরীহ অধিবাসীদের দৌড়ে এনে নাক, কান ও হাত কেটে দেন। তারপর তাদেরকে আগুনে জীবন্ত পুড়িয়ে মারেন।
তিনি আরব সাগরে একটি বড় পণ্য ও হজযাত্রী জাহাজের গতিরোধ করে সেটিকে গোলাবর্ষণ করে 700 যাত্রী ও পণ্য সহ জাহাজটি ডুবিয়ে দেন। আক্রান্ত জাহাজের যেসব লোক সাঁতরে বাঁচার চেষ্টা করছিল, জাহাজের মাল্লারা তলোয়ারের আঘাতে তাদেরকে হত্যা করে, আর মালাবারের কিছু মুসলমানকে গামার জাহাজের মাস্তলে ঝুলিয়ে তীর চালনার অনুশীলন হিসেবে তীরবিদ্ধ করে হত্যা করেন। একই সামরিক সংগঠনের লোক ছিলেন পেড্রো আলভারেজ ক্যাব্রাল। 13টি জাহাজ ও 1200 সৈন্য নিয়ে 1500 সালে তিনি ভারতে এলেন ভাস্কোর পথ ধরে। এসে সেই কাজ করলেন যা করেছিলেন ভাস্কো। নৌ অধিনায়ক রাই লরেস্কো রাবাস্কো যান জাঞ্জিবার উপকূলে। 1503 থেকে 1505 পর্যন্ত চালান, হত্যা ও লুণ্ঠন। জাঞ্জিবারের সুলতান স্বর্ণের আকারে পণ প্রদান করে তার হাত থেকে সাময়িকভাবে উপকূল বাঁচান। নৌ অধিনায়ক ফ্রান্সিসকো আলমেইদা 1505 খ্রিস্টাব্দে আফ্রিকার মুসলিম নগরী কিলাওয়া, মোম্বাসা, মোগাদিসু ও অন্যান্য শহর হত্যার রাজত্ব কায়েম করেন। তিনি ধ্বংস করেন কিলওয়ার অধিকাংশ মসজিদ, বাড়ি, অস্ত্রে সজ্জিত 11টি জাহাজ বহর নিয়ে তার নৌকাফেলা দখল জারি করে আফ্রিকা উপকূলে। আলফোন্সো দা আল বোকার্ক অভিযান চালান ভারত ও আফ্রিকায়। 1507 সালে তার নেতৃত্বে পারস্য উপসাগরে তৈরি হয় অনেকগুলো পর্তুগিজ ঘাঁটি। ভারত ও আফ্রিকা অঞ্চলে পর্তুগিজ ছায়া সাম্রাজ্যের প্রতিনিধি নিযুক্ত হন আল বোকার্ক। 1510 সালে তিনি দখল করেন ভারতের গোয়া দ্বীপ। 1511 সালে মালাক্কা। এসব এলাকায় কেমন ছিল তার আচরণ? একদম ক্রুসেডার সুলভ। গোয়া দ্বীপের মালিক ছিলেন বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহ। সুলতান ইউসুফ দ্বীপটি কয়েক মাস পর পুনর্দখল করলেও অচিরেই তা আবার পর্তুগিজদের কাছে হাতছাড়া হয়ে যায়। আলফোন্সো এখানে এরপর যে লোমহর্ষক হত্যাকাণ্ড ও নির্যাতন চালান, ভাস্কো দা গামার নির্মমতাকেও হার মানায়। গোয়া দখলের পর আল বোকা গুজরাটের সুলতানকে পত্রে জানান, আমি শহরটাকে জ্বালিয়ে দিয়েছি ও সেখানকার সকলকে তলোয়ারের আঘাতে হত্যা করা হয়েছে। 4 দিন ধরে তাদের রক্ত এভাবেই ঝরেছে, যেখানেই পাওয়া যাক আমরা একজন মুসলমানকেও বাঁচতে দেইনি। তাদের লাশ দিয়ে মসজিদগুলো ভর্তি করে সেগুলোকে আগুন লাগিয়ে দিয়েছি। এমনই ছিল নবজাগ্রত নৌ অভিযাত্রীদের দখলি প্রয়াস ও আচরণ, যার শিকার হয়েছে মূলত মুসলিম জনপদগুলো। এসব অভিযান ধারাবাহিকভাবে সাফল্যের পতাকা উড়াতে থাকে। এক পর্যায়ে তা সুসংগঠিত রূপ নিল। 1600 সালে গঠিত হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1602 সালে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1616 সালে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অসংখ্য অভিযান পরিচালনা করে এসব কোম্পানি। এশিয়া, আফ্রিকা হয় তাদের করতলগত। মুসলিম সভ্যতা প্রায় মরণ দশায় উপনীত হয়। এসব অভিযান বহন করছিল কলম্বাসের উত্তরাধিকার। রাজা ও পাদ্রীদের সমন্বয় এগুলোকে বলিষ্ঠতা দেয়, যার আদি রূপ কলম্বাসের অভিযানে দেখা যায়। কলম্বাসের পৃষ্ঠপোষক ফার্ডিন্যান্ড ইসাবেলার মধ্যে ছিল গভীর এক অভিপ্রায়। তারা চাচ্ছিলেন তুর্কি ও মোর মুসলমানদের সামুদ্রিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে। তাদের প্রভাব ইউরোপকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। ভারত ও চীন থেকে ইউরোপগামী অভিলাভজনক বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত মুসলিমরা, এবং তা থেকে মোটা অঙ্কে লাভবান হতো তারা। ইসলামী সালতানাতকে পাশ কাটিয়ে বিকল্প রোড খোঁজার জন্য হন্যে হয়ে উঠেছিল ইউরোপীয় মনার্কিগুলো। পর্তুগিজ, স্প্যানিশ, অস্ট্রিয়ান সহ অনেকেই সেই তালাশে নিজেদের নাবিকদের ব্যস্ত রাখে। প্রাচ্যের সম্পদ আর প্রাচুর্যকে নিজেদের করে নেওয়ার উদ্গ্রীব আগ্রহে প্রত্যেকেই ছিল বেকুল। স্বর্ণ তৃষ্ণা আর পররাজ্য গ্রাস, জেরুজালেম দখল আর খ্রিস্টবাদের প্রচার, সামুদ্রিক আধিপত্য আর ক্রুসেডের ব্যর্থতার প্রতিশোধ, প্রতিটি প্রয়োজন তীব্রভাবে আহ্বান করছিল নতুন অভিযানে। শুনেছিলেন আর সাড়া দিয়েছিলেন যারা, কলম্বাস তাদের প্রধান পুরুষ। কলম্বাস তার এই ক্রুসেডীয় চেতনাকে গোপন করেননি কখনো। যখন শত্রুরা তার অভিযানকে অর্থহীন বলে প্রচার করতে লাগলো, তিনি পতিত হলেন বিরুদ্ধতার কবলে। তখন রাজা রানীর সমীপে প্রেরিত পত্রে তিনি উল্লেখ করলেন তার অভিযানের প্রকৃত প্রেরণার কথা। তৃতীয় অভিযান সম্পর্কিত পত্রে প্রতিপক্ষের সমালোচনা করে তিনি লিখেন,
এমনকি পর্তুগালের রাজা কর্তৃক প্রতিষ্ঠিত সুমহান উদাহরণও তাদের চৈতন্যোদয় হলো না, যিনি দেশটি অর্থাৎ ভারত আবিষ্কারের লক্ষ্যে সুদূর গিরি পর্যন্ত অনুসন্ধান চালাবার সৎসাহস দেখিয়েছিলেন। এতটা পরিমাণ স্বর্ণ এবং লোকবল এই অভিযানে ব্যয় হয়েছিল যে লোক সংখ্যার হিসেবে দেখা যায় যে দেশটির অর্ধেক জনসংখ্যা গিরিতে প্রাণ হারিয়েছিল। এবং যদিও তারপর বহুদিন পার হয়ে গিয়েছে, কিন্তু যে পরিশ্রম ও অর্থ ব্যয় এখানে করা হয়েছিল তার বিনিময়ে খুব সামান্যই তারা অর্জন করতে পেরেছে। এই জনগোষ্ঠী অধিকার করেছে আফ্রিকার অংশবিশেষ এবং তাদের অভিযান চালিয়ে গেছে সুদূর সিউটা, তানজিয়ার, আলজিয়ার্স এবং আলকাজার পর্যন্ত। উত্তর পশ্চিম আফ্রিকা মুসলিমদের বিরুদ্ধে লড়েছে একের পর এক যুদ্ধ, যার প্রতিটির পিছনে ব্যয় হয়েছে প্রচুর সম্পদ, শুধুমাত্র এ কারণে যে এগুলো ছিল এমন সব কাজ যা কেবল রাজপুরুষদেরই মানায়। ঈশ্বর সেবায় প্রেরিত অভিযান, তার সাম্রাজ্যের বিস্তৃতি ঘটানো ইত্যকার দৃষ্টান্ত আমি যত উল্লেখ করেছি, বিরূপ সমালোচনা ততই দ্বিগুণ হয়েছে। কলম্বাস তার ক্রুসেডীয় চেতনাকে স্পষ্ট করেছেন 1503 খ্রিস্টাব্দের 7 জুলাই জ্যামাইকা দ্বীপে রচিত পত্রে। জেরুজালেম এবং মাউন্ট জায়ন নির্মিত হবে খ্রিস্টানদের হাতে। চতুর্দশ শাম ও তার নবীর মুখ দিয়ে ঈশ্বর যেমনটি ঘোষণা করেছেন। অ্যাবিব জোয়াক্কিম বলেছিলেন যে এই কাজটি যার হাতে সম্পন্ন হবে তিনি আসবেন স্পেন থেকে। সাধু জেরোমি পবিত্র নারীকে এই কর্ম সম্পন্ন করার পদ্ধতি দেখিয়ে দিয়েছিলেন এবং সেই সময় থেকেই চীনের সম্রাট তাকে খ্রিস্ট ধর্ম সম্পর্কে শিক্ষাদানে সক্ষম এমন জ্ঞানী ব্যক্তির সন্ধানে লোক পাঠিয়ে চলেছেন। এই কাজে কে আত্মনিবেদন করবে? কেউ যদি করে, আমি ঈশ্বরের নামে তাকে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজে নিজেকে উৎসর্গ করছি। কোন প্রেরণায় অভিযানে বেরিয়েছিলেন কলম্বাস নিজেই জানাচ্ছেন। আমাদের প্রভু মহামান্য রাজা রানীকে দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও প্রশান্তি দান করুন, যাতে তারা এই মহান পর্যবেক্ষণ অভিযানটি অব্যাহত রাখতে পারেন, যার দ্বারা মহান প্রভুর সেবা আরও সুসাধ্য ও সমৃদ্ধ হয়। স্পেন লাভ করে যথাযোগ্য মর্যাদা ও সম্মান প্রতিপত্তি বিশ্বের খ্রিস্টানরা লাভ করে আনন্দ এবং প্রশান্তি, কারণ এর দ্বারা আমাদের মহান প্রভুর নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে। ভৌগোলিক জ্ঞান। জেনুয়া কলম্বাসকে দিয়েছিল দুরন্ত স্বপ্ন, উদ্যম দিয়েছিল ভৌগোলিক চেতনা। শহরটিতে প্রাচ্যের পণ্য আসছিল, সাথে আসছিল জ্ঞান বিজ্ঞান। দশম শতক ছিল মুসলিম বিজ্ঞানের উৎকর্ষ আর বিস্তৃতির, যার ঢেউ আছড়ে পড়ে এই বন্দরে। ইতালির এই বন্দর লড়াই করছিল মুসলিমদের বিরুদ্ধে, কিন্তু হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছিল মুসলিম জ্ঞান বিজ্ঞানকে। শুধু জেনুয়া নয়, ইতালির বিভিন্ন শহর মুসলিম পর্যটক, বণিক ও শিক্ষকদের জন্য অপেক্ষা করত। অষ্টম শতক থেকেই ইতালির বিভিন্ন শহরে মুসলিম পর্যটক ও বণিকদের অবস্থান ও অবদানের কথা স্বীকার করেছেন যে এইচ ক্রেমার্স। তারা শুধু উৎকৃষ্ট জীবনোপকরণ রপ্তানি করতেন না, তারা রপ্তানি করতেন বৈজ্ঞানিক ধারণাও। তাদের মাধ্যমে জেনুয়া লাভ করেছেন নতুন ভাবধারা। মহান ভূগোলবিদ মুসা আল খাওয়ারেজমির ভৌগোলিক সূত্র কিংবা মহান ইদ্রিসের মানচিত্র বহন করতেন এসব নাবিক। তাদের দ্বারা ইতালি লাভ করে খাওয়ারেজমির কিতাবু সুরাতিল আরদ্দ, যা পৃথিবীকে গোলাকার হিসেবে দেখিয়েছে, পেশ করেছে সমুদ্রের নিখুঁত বিবরণ। বইটির পাণ্ডুলিপি আজও জার্মানি স্ট্রেসবার্গে সংরক্ষিত আছে। মুসলিম দুনিয়ার 69 জন প্রসিদ্ধ ভূগোলবিদদের সহায়তা রচিত হয় এই বই। বইটি সম্পর্কে C.A. নেলিনো লিখেছেন, এ ছিল এমন এক কাজ যার তুল্য কাজ করতে সক্ষম হয়নি ইউরোপের কোনো জাতি তাদের বৈজ্ঞানিক তৎপরতার উষাবেলায়। আল ইদ্রিসের অবস্থান ছিল দুটি সংস্কৃতির মিলন কেন্দ্র। সিসিলির খ্রিস্টান শাসক নরম্যান রাজা দ্বিতীয় রজারের দরবারে পৃথিবীর নিখুঁত মানচিত্র অঙ্কনের জন্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সেরা ভূ ও জ্যোতির্বিজ্ঞানীকে খুঁজছিলেন রাজার। শেষ পর্যন্ত শরণাপন্ন হলেন মহান ইদ্রিসির। ইদ্রিসি দীর্ঘ 15 বছর লিখেন আল কিতাবুর রজারি। বইটিতে 70টি মানচিত্র, 2558টি ভৌগোলিক বিবরণ,
মরুভূমি, বন, উপকূল, সমুদ্রপথ ইত্যাদি নির্দেশক বিভিন্ন চিহ্ন ও বর্ণের ব্যবহার, মানচিত্রের সাথে ডিগ্রি, লেটিটিউড ইত্যাদির নির্দেশনা সহ বহু বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। বইটি এতই প্রসিদ্ধ হলো যে ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে ইদ্রিসির মানচিত্রকে ওয়াল ম্যাপ হিসেবে ব্যবহার করা হতে থাকলো। টলেমির বহু থিওরিকে নস্যাৎ করে তিনি ভৌগোলিক নতুন মতবাদ পেশ করেন। টলেমির মানচিত্রে উত্তর দিকটা দেখানো হতো উপরে, রোমানদের মানচিত্রে উত্তর দিকটা দেখানো হতো পূর্ব দিকে। ইদ্রিসি তার মানচিত্রে দক্ষিণ দিকটা উপরে নির্দেশ করেন। সমুদ্র বিজ্ঞানে উন্মোচন করেন নতুন মাত্রা ও দৃষ্টিকোণ, যা আজও চর্চিত। মুসলিম বিশ্বে তখন 700 খ্যাতিমান ভূগোলবিদ, যারা জ্যোতির্বিজ্ঞান, সমুদ্রতত্ত্ব, ভূতত্ত্ব, আবহাওয়াবিদ্যা ইত্যাদির চর্চায় ক্রমাগত অবদান রাখছিলেন, আবিষ্কার করছিলেন একের পর এক যন্ত্রপাতি। ফলে মুসলিম নাবিকরা ব্যবহার করতে পারছিলেন কম্পাস, চুম্বক, সুইচ, অ্যাস্ট্রোল্যাব ইত্যাদি যন্ত্র। কম্পাস ব্যবহার সম্পর্কে সেকালে ইউরোপ কিছুই জানত না। চীনা ধারণাকে কাজে লাগিয়ে আরবরাই প্রথম এর আবিষ্কার করে। পাশ্চাত্যে একে স্বীকার না করে পারেননি। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার নিবন্ধকারের ভাষায় কুতুবনুমা অর্থাৎ চুম্বক যন্ত্র সম্পর্কে ইউরোপীয়দেরকে এবং আরবদের বর্ণনা পাঠের পর বলা যায় যে এটি আবিষ্কার করে চীনরা, আর তারা এর ব্যবহার করত নিছক গাণিতিক যন্ত্র হিসেবে। যেসব আরব নাবিক হিজরি প্রথম শতকেই চীনে পৌঁছেন, তারা চীনাদের থেকে যন্ত্রটি আনে এবং সমুদ্রের দিক নির্ণয়ের কাজে এটি ব্যবহার শুরু করে। তারা যন্ত্রটির উন্নতি ঘটায়, কিন্তু অন্যদের কাছে তা গোপন রাখে। ইউরোপীয়রা আরবদের কাছ থেকে চুম্বক কম্পাসের কথা জানতে পারে সম্ভবত 15 শতকে কিংবা তারপরে। এর আগে ইউরোপে কম্পাসের ব্যবহার ছিল বলে যে কথা বলা হয় তাতে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কেননা তখন এ শব্দ দিয়ে অক্ষাংশ ও দ্রাঘিমার মানচিত্র বোঝাতো। ভাস্কো দা গামার সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ইউরোপীয় নাবিকরা আরব নাবিকদের যন্ত্রপাতি ও তাদের সমুদ্র বিষয়ক বই পুস্তক থেকেই তথ্যাবলী ব্যবহার করে আসছে। হ্যারল্ড ল্যাম্ব লিখেন, আরবদের ব্যবহার করা মেরিনার্স কম্পাসের সঙ্গে পরিচয় ঘটায় নেভিগেশন সহজতর হয়ে ওঠে। আরবদের অ্যাস্ট্রোল্যাবের সাহায্যে খ্রিস্টান মেরিনাররা এক বিশেষ কায়দায় লেটিটিউড মাপতে শিখেছিল। ক্রুসেডারদের অভিযান আরবীয় ভূগোলবিদ্যার অধ্যয়ন ইউরোপীয়দের প্রথমবারের মতো কার্যকর ম্যাপ তৈরিতে সাহায্য করেছিল। টলেমি এবং ইদ্রিসের রচনা তাদের কাছে পরিচিত হয়ে ওঠে। ফিরে আসা তীর্থযাত্রীরা ওপারে কি আছে তার অকল্পনীয় কাহিনী সহ অতি নিকট প্রাচ্যের মোটামুটি নিখুঁত বর্ণনা নিয়ে এসেছিল। সিন্দাবাদী ভ্রমণ বৃত্তান্ত লিখে যাওয়া একমাত্র নাবিক ছিলেন না। যেসব খ্রিস্টান রোমকে এতদিন বাসযোগ্য বিশ্বের কেন্দ্র ভেবে এসেছিল, তারাই এবার জেরুজালেমকে তাদের ম্যাপের কেন্দ্রে স্থাপন করলো এবং এ যাবৎ অজ্ঞাত দূরবর্তী এলাকা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে উঠল।